মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌমিতা জান্নাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি আজ। বস্তুনিষ্ঠতা, মূল্যবোধ ও পরিচ্ছন্ন রুচির ধারা বজায় থাকবে আশা শুভানুধ্যায়ীদের। ফরিদপুরে পেঁয়াজ সংরক্ষণে তৈরি হচ্ছে মডেল ঘর। গড়ে ৫০০ মণ পেঁয়াজ ভালো থাকবে ৯ মাস পর্যন্ত। লাভবান হচ্ছেন চাষিরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নানা সফলতার মধ্য দিয়ে ১৪ বছর পার করল মাছরাঙা টেলিভিশন। আজ প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন। সকালে কেক কেটে উদযাপনের সূচনা করেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সহ বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন মাহমুদ কমল। মাছরাঙা টেলিভিশন প্রাঙ্গণে জাঁকজমক আয়োজনে সকাল ১১টার পর কেক কেটে শুরু হয় বর্ষপূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। বর্ণাঢ্য এই আয়োজনে ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নির্বাহী পরিচালক অজয় কুণ্ডু ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ইমাদুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিরা, যাদের সাহস ও অনুপ্রেরণায় এতদূর আসা স্কয়ার গ্রুপের সেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী ও স্কয়ার মাতা অনিতা চৌধুরীকে স্মরণ করেন বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। যাদের উপস্থিতি ছাড়া আমাদের ছোটবেলা থেকে এ পর্যন্ত বাড়ির বা অন্য কোনো স্কয়ারের যে কোনো অনুষ্ঠানে ওনারা ছাড়া কোনো অনুষ্ঠানই হয়নি। আমি আজকে প্রথমেই আমার সমস্ত শ্রদ্ধা আমি জানাচ্ছি হচ্ছে তাদেরকে, আমার বাবা মাকে। তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের স্কয়ারের এই বৃহৎ পরিবার, মানুষ হয়তো বৃহৎ পরিবার একটু অবাক হচ্ছেন যে বৃহৎ পরিবার মানে আমরা এ পর্যন্ত 80,000 পিপল, আমরা ৮০,০০০ মানুষ। ৮০,০০০-এর মধ্যেই মাছরাঙাও হচ্ছে এর মধ্যে একজন। তো ৮০,০০০ মানুষের সবারই আজকের দিনের অনেক যা আশীর্বাদ, অনেক দোয়া এটার জন্য আছে। মাছরাঙা টেলিভিশনের এগিয়ে যাওয়ার পেছনে সব সহকর্মীর অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবস্থাপনা পরিচালক। মাছরাঙা শুধু না, স্কয়ার গ্রুপ one of the largest and one of the respected organization in the country, and for that matter এখন তো আমরা দেশের বাইরে চলে গেছি, সো আমরা মাল্টিন্যাশনালও বলা যেতে পারে। এবং আমার জানা মতে স্কয়ার ইজ দ্য ফার্স্ট ওয়ান যে সরকার অনুমোদিতভাবে বিদেশে কোনো ফ্যাক্টরি খুলতে পেরেছে। সো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। উই আর ওয়ান অফ দ্য কন্টিনিউয়াসলি লার্জেস্ট ট্যাক্স পেয়ার। কন্টিনিউয়াসলি সরকারের ঘরে আমরা আমাদের কর দিয়ে থাকি এবং সেটা অর্গানাইজেশন হিসেবে এবং আমার ব্যক্তিগতভাবে অনেকবার রিকগনাইজড হয়েছি, কন্টিনিউয়াস আমরা হচ্ছি। তো এটার পিছে কারা আছে? পিছে তো আমাদের স্কয়ার বিগার ফ্যামিলির, তাদের ত্যাগ তিতিক্ষা, অনেক স্যাক্রিফাইস তাদের করতে হয় এবং তার ফলে আমরা এই সম্মানটা পাই। আমি সবসময় একটা বলি যে উই লুক গুড বিকজ মাই কলিগস আর গ্রেট। সো আমি আজকে এই কথাটা আবারও বলবো যে উই লুক গুড বিকজ আওয়ার কলিগস আর গ্রেট, এবং তাদের কন্ট্রিবিউশনে আজকে আমরা এখানে পৌঁছেছি। ১৪তম বর্ষপূর্তির এই উদযাপনে শুভাকাঙ্ক্ষীরা জানান সব মহলে আলাদা গ্রহণযোগ্যতা অর্জন করেছে মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশের ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিকে আরও বেশি সাস্টেনেবল করা, এখান থেকে আরও বেশি জনবান্ধব করা, এটাকে আরও বেশি কিভাবে লং টার্মের জন্য একটা লং টার্ম সাস্টেনেবিলিটি নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। ভবিষ্যতের ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিতে যত কিছু সৃজনশীল হবে, সুন্দর হবে, সেগুলার যাতে করে মাছরাঙা সেগুলাতে দে রিপ্রেজেন্ট দেমসেলফ and also represent the whole industry as a whole. জনপ্রিয় যে কটি চ্যানেল আছে তার মধ্যে মাছরাঙা অন্যতম। আগামী দিনেও দর্শকদের চাহিদা পূরণ করবে, আমাদেরকে আরও ভালো অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, দর্শকদের মনে যেভাবে বিগত দিনে জায়গা করেছিল আগামীতেও থাকবে, সেই শুভকামনা করছি। সংবাদ অনুষ্ঠানে ক্যামেরার সামনে কিংবা পেছনে মাছরাঙা টেলিভিশনের দর্শকদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদের আজ উৎসবের দিন। শুধু তাই নয়, মাছরাঙার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেও এই দিনটা হয়ে ওঠে বড় এক
মিলন মেলার। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনের 14তম বর্ষপূর্তি। আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা সহ নানা আয়োজনে মেতেছে মাছরাঙা পরিবার ও দর্শক শ্রোতারা। ডেস্ক রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে উদযাপিত হল মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এক যুগেরও বেশি সময় ধরে নিরপেক্ষ থেকে সংবাদ প্রচারের জন্য মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ জানান অতিথিরা। আপনাদের এই বর্ষপূর্তিতে এইটুকুই বলছি, সাগরণের বিচার আমরা চাই এবং সাগরণের বিচার হতে হবে। বৃক্ষরোপণ, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পাবনায় পালিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি। মাছরাঙার কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা চাই যেখানে যেসব চ্যানেল আছে এই চ্যানেলকে অতিক্রম করে মাছরাঙা এগিয়ে যাক এবং অন্য চ্যানেলগুলো যেন মাছরাঙাকে অনুসরণ করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা ও বরিশালে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ করা হয়েছে। কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, এতিম শিশুদের আপ্যায়ন ও বৃক্ষরোপণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুরে উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি। গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কিশোরগঞ্জের করিমগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তো সচরাচর এই ধরনের অনুষ্ঠান আসলে উপভোগ করতে পারে না। আজকের যে অনুষ্ঠানে আমি দেখলাম তাদের মধ্যে খুবই উৎসাহ উদ্দীপনা। 14 বছর পূর্তি উপলক্ষে এবং মাছরাঙা পরিবারের যারা সদস্য রয়েছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। তোমার চোখে মাছরাঙা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে কুমিল্লায় শুরু হয়েছে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। প্রায় সময় অবসর পেলে মাছরাঙা টেলিভিশনের মোটু পাতলু ওই কার্টুনগুলো দেখতে খুব পছন্দ করি। সেক্ষেত্রে আমি অনেক আনন্দিত। আর এখানে যে প্রতিযোগিতাটা আয়োজিত হয়েছে এটা অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। মাছরাঙা টেলিভিশনের যে অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লেগেছে। এই প্রথম কোনো টেলিভিশন চ্যানেল এরকম চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে, এটি সত্যি দুর্দান্ত ছিল। এই সপ্তাহে জন্মদিন এমন 50 শিশু ও অভিভাবকদের দিয়ে মানিকগঞ্জে খেলাধুলা, পুরস্কার বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এছাড়া শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নোয়াখালী, বরগুনা, যশোর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সাভার, গাজীপুর, দিনাজপুর, খাগড়াছড়ি সহ সারা দেশে উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। কেক কাটা, র্যালি এবং গাছের চারা রোপণ সহ নানা আয়োজনে উদযাপিত হয়েছিল মাছরাঙা টেলিভিশনের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী। সে সময় বরিশাল টাউন হল চত্বরে রোপণ করা নিম চারা এখন মস্ত বড়। উপকৃত হচ্ছেন নগরবাসী। এমন উদ্যোগকে ধন্যবাদ জানান পরিবেশবিদরাও। বরিশাল জেলা রিপোর্টার গিয়াসউদ্দিন সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2014 সালের 30শে জুলাই মাছরাঙা টেলিভিশনের 3য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে কেক কাটা, র্যালি ও গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন তৎকালীন বিভাগীয় কমিশনার মোহাম্মদ গাউস এবং জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল আলম। অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টাউন হল চত্বরে অতিথিদের সঙ্গে একটি নিম গাছের চারা রোপণ করা হয়। সময়ের সঙ্গে সেই চারা পরিণত হয়েছে মস্ত গাছে। বর্তমানে গাছটির ছায়ায় পথচারীরা বিশ্রাম নেন। কেউ কেউ নিম পাতা নিয়ে যান নানা কাজে ব্যবহারের জন্য। যখন প্রচন্ড গরম হয় এবং রোদ্দুরের তাপে যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায় তখন এই নিম গাছের নিচে ছায়া নেয়। নগরের প্রাণকেন্দ্রে টাউন হল চত্বর বিভিন্ন সভা সমাবেশের কেন্দ্রবিন্দু হওয়ায় গ্রীষ্মের প্রখর রোদের সময় নিম গাছটির ছায়া অনেকের কাছে হয়ে উঠেছে আশ্রয়। মাছরাঙা টেলিভিশন তার 3য় প্রতিষ্ঠা বার্ষিকীতে এখানে একটি নিম গাছ লাগিয়েছিল। গাছটি এখন বড় হয়েছে। একটি শুভ উদ্যোগ, ভালো উদ্যোগ। এই গাছের নিচে অনেক মানুষ এসে ছায়া দাঁড়ায়, মানুষ শান্তিতে দাঁড়ায়, অপেক্ষা করে, সময় কাটায়। মাছরাঙা টেলিভিশনের এই উদ্যোগটা অত্যন্ত পরিচ্ছন্ন, সুন্দর উদ্যোগ। পরিবেশবিদরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। টাউন হলের সামনে একটি নিম গাছ রয়েছে যা মাছরাঙা টেলিভিশনের উদ্যোগে একটি সময় এটা রোপণ করা হয়েছিল, যার বয়স প্রায় 14 বছর। যেহেতু শহুরে এলাকায় গাছপালা নেই, ওই শহুরে এলাকার পরিবেশকে শীতল রাখার জন্য মানুষের কার্যক্রম হিসেবে
এই ধরনের গাছ লাগানোর উদ্যোগ থাকা অত্যন্ত জরুরি। পরিবেশ ও জনসচেতনতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলতে পারা এমন উদ্যোগ আরও নিতে আহ্বান পরিবেশবিদদের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। ফরিদপুরে পেঁয়াজ সংরক্ষণে নির্মাণ করা হয়েছে মডেল ঘর। এই ঘরে পেঁয়াজ রেখে লাভবান হচ্ছেন চাষিরা। ফরিদপুর রিপোর্টার জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বসতবাড়ির এক কোণে বানানো হয়েছে রঙিন টিনের ঘর। 1% জায়গায় 35 ফুট দৈর্ঘ্য ও 25 ফুট প্রস্থের ঘরগুলো দাঁড়িয়ে আছে আরসিসি স্ল্যাবের ওপর। চারপাশ ঘেরা বাঁশের বেড়া দিয়ে মেঝে থেকে 3 ফুট উঁচুতে পরপর 3 ফুট জায়গা রেখে তৈরি করা হয়েছে 3টি মাচা। মাচায় ছড়িয়ে রাখা হয়েছে পেঁয়াজ। কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে পেঁয়াজ সংরক্ষণে ফরিদপুরে কৃষকদের জন্য বানানো হয়েছে পেঁয়াজ রাখার ঘর, যার নাম দেয়া হয়েছে মডেল ঘর। প্রতিটি মডেল ঘরে 400 থেকে 600 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এসব ঘরে পেঁয়াজ ভালো থাকে 6 থেকে 9 মাস পর্যন্ত। এখন যেভাবে আমরা সংরক্ষণ করছি তাতে হয়তো আরো 2-3 মাস আমরা যদি রাখি তাতে দাম অনেকটা বাড়বে, তাতে আমরা লাভবান বেশি হইতে পারবো। এই ঘরটা হচ্ছে যে বাঁশের চারপাশ দিয়ে বেড়া, বাতাস ঢুকে, বাতাস ঢোকার কারণে পেঁয়াজটা ঠান্ডা থাকে, ওই পেঁয়াজটা পচে না। আগে আমাদের যেখানে রাখতাম পেঁয়াজ পচে যাইতো, তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া লাগতো, এই কারণে আমরা টাকার দিক থেকে কম পাইতাম, লস হইতো। সনাতন পদ্ধতিতে যে পেঁয়াজগুলো রাখে তাতে 30 থেকে 35% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। আর এই মডেল ঘরের মধ্যে 5 থেকে 7% ওয়েট হ্রাস হয়, পচনশীলতা নাই বলতেই চলে। ঠিকমতো সংরক্ষণ করতে না পারায় দেশে উৎপাদিত পেঁয়াজের 30% নষ্ট হয়। এভাবে সংরক্ষণ করতে পারলে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশের পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক। পেঁয়াজ সংরক্ষণের জন্য যে কৃষি বিপণন অধিদপ্তর মডেল ঘর নির্মাণ করেছে, সেই ঘরে যদি কৃষকরা যথাযথ নিয়ম মেনে পেঁয়াজ সংরক্ষণ করে তাহলে পচনের হার স্বাভাবিকভাবে যেখানে 30% সেখানে 5 থেকে 10% নামিয়ে আনা সম্ভব। ফরিদপুর জেলায় 155টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটা ঘরের জন্য 4,05,50,000 টাকা প্রতিটা ঘরের জন্য, এবং আগামী অর্থ বছরে আরও 50টা ঘর নির্মাণ করা হবে। পেঁয়াজ সংরক্ষণে ফরিদপুরে এ পর্যন্ত 155টি মডেল ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে 5,50,000 টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশব্যাপী জুলাই পদযাত্রার শেষ দিনে আজ নরসিংদীতে কর্মসূচি পালন করছে এনসিপি। রাতে সাভারে শেষ কর্মসূচি পালন করবে তারা। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় এনসিপি নেতৃবৃন্দ। এরপর 4:30টায় শহরের জেলখানা মোড়ে তাহমিদ চত্বর থেকে শুরু হয় পদযাত্রা। পরে পৌরসভা কার্যালয়ের সামনে পথ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে কর্মসূচি শেষ করে সাভারে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। এদিকে নেতৃবৃন্দের নিরাপত্তা দিতে এসব শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। খালেদা জিয়া সুস্থ আছেন, নির্বাচনে অংশ নেবেন বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে ফেনীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, লন্ডন বৈঠকের পর দেওয়া বিবৃতি অনুসারে তারা মনে করেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। ওই বিবৃতিতে তারা আস্থা রাখতে চান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জিতবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন, ভিপি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িতরা। রংপুরের গঙ্গাচড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া 5 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিকেলে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1-এর বিচারক এ আদেশ দেন। এর আগে গতরাতে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ ঘটনায় জড়িত সন্দেহে এই 5 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে তারা নীলফামারী জেলার বাসিন্দা। 2 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি বাড়ায় তিস্তার ব্যারাজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। গেল রাতে লালমনিরহাটে তিস্তার পানি কমে আজ সকাল থেকে বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। তবে পানি ঢুকতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চলে। এদিকে হঠাৎ করে তিস্তার পানি বেড়ে যাওয়াতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের সব গেট খুলে দেওয়া হয়েছে। এদিকে চলতি মাসের শুরু থেকে একাধিকবার বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় নোয়াখালীর 9টি উপজেলা ও পৌর এলাকাগুলোতে। গত
গত 2 দিনের বৃষ্টিতে আবার পানি উঠছে রাস্তাঘাট, বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূ সায়দা আক্তার পপিকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে উপজেলার বসুরহাট 0 পয়েন্টে এই কর্মসূচিতে বক্তারা বলেন, 7 বছর আগে পারিবারিকভাবে পপির বিয়ে হলেও বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিত স্বামী শিপন। তাদের অভিযোগ, গেল বুধবার নির্বাচন চালিয়ে পপিকে হত্যা করে শিপন ও তার পরিবার। এরপর থেকে পালিয়ে আছে তারা। এদিকে শিশু ফারিয়া হত্যার দ্রুত বিচার এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনার দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। বৃহত্তর খাজুরার ছাত্র জনতার ব্যানারে প্রেস ক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 5,548 জনকে আসামি করে নতুন আরও 2টি মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মতিয়ার মোল্লা ও সদর ফাঁড়ি সহকারী উপপরিদর্শক ফারুক হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। এতে সন্ত্রাস বিরোধী আইন, দণ্ডবিধি এবং বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মোট 14টি মামলা হলো। এসবে আসামির সংখ্যা 15,735 জন। গ্রেফতার আছে 336 জন। সিলেটের বিশ্বনাথ উপজেলার স্কুল ছাত্র সুমেল আহমেদকে হত্যা মামলায় 8 জনের ফাঁসি এবং 7 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া এ মামলায় আরও 17 জনকে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3-এর বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন। এ সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি উপস্থিত ছিল, 1 জন পলাতক রয়েছে। বাকি আসামিরা কারাগারে আছে। 2021 সালের 1 মে জমি থেকে রাস্তার মাটি তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলি করে হত্যা করা হয় সুমেলকে। এ ঘটনায় সুমেলের বাবা, চাচা সহ আরো 5 জন গুলিবিদ্ধ হয়। এদিকে রাজবাড়ীর পাংশায় বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় 2 আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায়ে আরো 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মেহেরপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেকারি মালিককে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে শহরের হোটেল বাজারের নিউ বোম্বে বেকারিতে এ অভিযান চালানো হয়। এ সময় উৎপাদিত পণ্যের উৎপাদনের তারিখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, অস্বাস্থ্যকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে 40,000 টাকা জরিমানা করে অধিদপ্তর। এদিকে গতকাল দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় 17টি মামলায় 81,000 টাকা জরিমানা করা হয়। খুলনার কয়রায় চালানো অভিযানে 32 কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গেল রাতে খুলনার কয়রার পাতাখালী এলাকায় চালানো অভিযানে এসব পাওয়া যায়। হরিণ শিকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে। জব্দ করা হরিণের মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। পুকুর কিংবা বিলে নয়, চট্টগ্রামের হাটহাজারীর সরকার হাটে নিজ বাড়ির আঙিনায় পদ্ম বাগান গড়ে তুলেছেন শ্রী চণ্ডীদাস আচার্য। শখ মিটিয়ে করছেন বাণিজ্যিক উৎপাদনও। পদ্ম বাগান ঘুরে এসে মোহসেনাত শিহাব জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। মিনক্ষোভাকুল কুবলয়, অর্থাৎ মাছের তাড়নে যে পদ্ম কাঁপছে, তবে এই পদ্ম মাছের তাড়নে নয়, কাঁপছে হাতের ছোঁয়ায়। কারণ পুকুরে নয়, এই পদ্ম বেড়ে উঠেছে ঘরের আঙিনায়। 108টি নীল পদ্মের জন্য সুনীলের মতো দুনিয়া তন্ন তন্ন করে না খুঁজে এখানে আসলেই প্রেমিক পুরুষ পেয়ে যাবেন তার প্রেমিকাকে মোহিত করার মতো বহু জাতের শতদল। রঙে রূপের খেলায় মেতেছে সূর্যালোকের সঙ্গে। চট্টগ্রামের হাটহাজারীর সরকার হাটের শ্রী চণ্ডীদাস আচার্যের বাড়িতে গেলেই দেখা মিলবে পদ্মের এমন বাহারি সমাহার। প্রায় লাখখানেক টাকা খরচ করে শখের বসে শুরু, এখন করছেন বাণিজ্যিক চাষও। হাইব্রিড ট্রপিক্যাল পদ্মের প্রায় 90টি জাত আছে তার সংগ্রহে।
পদ্মর চাহিদা দিনকে দিন বাড়তেছে এবং সৌন্দর্যবোধ যারা সৌন্দর্য পিপাসু মানুষ তাদের জন্য কিন্তু পদ্মটা ভিন্ন রকম একটা আনন্দ এনে দেয় মানুষকে। এখানে বিভিন্ন বর্ণের বিভিন্ন রঙের পদ্ম দেখতে পাচ্ছি আমরা যদি ফুলগুলোর সঙ্গে একটু পরিচিত হই। হ্যাঁ, এটার নাম হচ্ছে কাবেরী, এটা হচ্ছে একটা ভারতীয় হাইব্রিড, এটার নাম হচ্ছে ডিলান। ডিলান হচ্ছে সাদার মধ্যে ডবল পেটালের একটা চমৎকার ভ্যারাইটির পদ্ম। ক্যামেলিয়া আছে, এখানে রেড সাংহাই আছে, এই ইন্ডিয়ান একটা ভ্যারাইটি সুকন্যা রেড, এটা হচ্ছে রিল্যাক্সেন্ট সানসেট, এটা হচ্ছে মাইক্রো ভ্যারাইটি একটা পদ্ম, এটার নাম হচ্ছে গ্রিন রাইম। তবে চণ্ডীদাস নন, যার শ্রমে ঘামে এ কমলগুলো ফুটেছে নৈসর্গিক রূপে। তিনি তার ঘরণী মুন্নি আচার্য। দিনে প্রায় 7-8 ঘন্টা যার কেটে যায় বাগানের পরিচর্যায়। সহকারী এ যুগলের 10ম শ্রেণী পড়ুয়া ছেলে অরবিন্দ। টিউবওয়েল বসানো পর্যন্ত কষ্ট, টিউবওয়েল সেট আপ হয়ে গেলে কষ্ট কম, আর কষ্টের চাইতে মানে আনন্দটা বেশি, কারণ যখন ফুল ফুটে, ফুলের একটা মিষ্টি ঘ্রাণ থাকে, মৌমাছি আনাগোনা করে। আমি প্রায় বাবাকে ওই ফুলের জন্য মাটি, তারপর হচ্ছে মাটিগুলো করে দিতে হয়, পরিষ্কার করে দিতে হয়, তারপর বাবাকে পানি দিতে সাহায্য করি। চণ্ডীদাস দম্পতির বাগানে ধর্ণা দিতে আসেন দর্শনার্থীরাও। পদ্মের রূপের হাসিতে মন ভোলাতে কার না ভালো লাগে। ঘরকন্যার ফাঁকে প্রতিবেশীদের তাই মন পড়ে থাকে অমন পদ্মশ্রীতে। আমরা এখানে আসি দেখার জন্য, খুবই ভালো লাগে। পদ্ম আসলে ফুলের জগতে অন্যরকম একটা নাম। আমরা এখানে সবসময় আসি, সবাই আসে ছবি তুলে মোবাইলের মধ্যে, এগুলো সৌন্দর্যগুলো ভালো লাগে। পদ্ম ফুলে কাঁটা থাকলেও তা ছাপিয়ে এর মাধুর্য ও কমনীয়তা পুষ্পপ্রেমীদের টানে অহর্নিশ। সহজলভ্য না হওয়ায় পদ্ম বিক্রি করে শখ মেটানোর পাশাপাশি সুযোগ আছে আর্থিকভাবে লাভবান হওয়ার। চণ্ডীদাস দম্পতির এই পদ্ম বাগান তাই হতে পারে অনুকরণীয়। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাছরাঙা টেলিভিশনের 14তম বর্ষপূর্তি আজ। বস্তুনিষ্ঠতা, মূল্যবোধ ও পরিচ্ছন্ন রুচির ধারা বজায় থাকবে, আশা শুভানুধ্যায়ীদের। ফরিদপুরে পেঁয়াজ সংরক্ষণে তৈরি হয়েছে মডেল ঘর, গড়ে 500 মণ পেঁয়াজ ভালো থাকবে 9 মাস পর্যন্ত, লাভবান হচ্ছেন চাষিরা। জুলাই পদযাত্রার শেষ দিনে আজ নরসিংদীতে কর্মসূচি পালন করছে এনসিপি। রাতে সাভারে পদযাত্রা ও পথসভা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।